বাসর ঘরে কিছু প্রহর কাটানোর পর বুঝতে পারলাম আমার সদ্য বিয়ে করা স্ত্রী পেখম কথা বলতে পারে না। বিষয়টি আন্দাজ হতেই আমার চারপাশ কয়েক মুহূর্তের জন্য কেমন থমকে গেল। বিছানায় আমার সামনে জবুতবু হয়ে একটা মেয়ের নীরবে বেয়ে পড়া চোখের পানি আমার অন্তরকে কাঁপিয়ে তুলল। মাথা নুইয়ে কাঁদছে মেয়েটি, কেমন অসার তার মায়াবী চাহনি। অথচ পরিবারের কেউ আমাকে এই বিষয়টা জানানোর প্রয়োজন বোধ করেনি। পলকেই সব আকাশ পাতাল ভাবা বন্ধ করে আমি 2 হাত এগিয়ে গিয়ে তার কাছে গেলাম। মেয়েটি আমার হাবভাব দেখে ঘাবড়ে গেল। বিষয়টি সামাল নিতে আমি হেসে উঠে বললাম, আরে, তোমাকে তো কাঁদলে সেই লাগে। বিষয়টা আগে চোখে পড়েনি, কিন্তু ম্যাডাম, কান্নার কারণটা জানতে পারি কি? সে চুপ করে রইল। এটিই তার অক্ষমতা। পুনরায় কেঁদে ফেলল সে। আমি অপ্রস্তুত হয়ে বললাম, তুমি এই সামান্য ব্যাপারটা নিয়ে কাঁদছো? তুমি কি ভাবছো আমি রেগে আছি? জানো, আমার কিন্তু বাচাল মেয়ে কোনো কালেই ভালো লাগতো না। তোমার মতন নিষ্পাপ আর মিষ্টি একটা মেয়েই আমার বউ হবে, এটাই চাইতাম আমি। বলা শেষ হতেই সে কেমন বড় বড় চোখে তাকালো, যেন সে কল্পনাই করেনি আমি এমন কিছু বলবো। আমি তার হাত আলতো স্পর্শ করতেই কেঁপে উঠল। আমার কোলে তার হাত মুঠো করে ধরে বললাম, তোমার কি আপত্তি আছে নাকি আমাকে মেনে নিতে? তাহলে কিন্তু দেবদাস হয়ে সারা জীবন মাটিতে শুতে পারবো না। সে ফিক করে হেসে ফেলল। গালের ফুলে ওঠা জায়গাটুকু লাল আভা নিয়ে অপরূপ মায়া ছড়িয়ে পড়ল তাকে ঘিরে। ইস, এই রকম একটা বউ পেলে আর কি চাই। তার হাসি থামতেই আবারও মাথা নিচু করল। আমি তার মুখশ্রী উঁচু করে ধরে চোখে চোখ রেখে বললাম, আমাকে মেনে নিতে আক্রোশ আছে? সে 2 দিকে খুব দ্রুত মাথা নাড়তে লাগলো। আমি বললাম, তবে আর কি, আমারও সমস্যা নেই। এসব বাদ দাও, চলো ঘুমাই, এসো। ফুলে ভরা বিছানায় গা এলিয়ে দিতেই সারাদিনের ক্লান্তি ছাপিয়ে চোখ ভর করল। পেখম ইতিমধ্যে ঘুমিয়ে কাদা। আমার মনে পড়ে গেল বিয়ের আগে পরিবারের সবার অদ্ভুত আচরণগুলো। আমাকে মা বারংবার জিজ্ঞেস করেছেন আমি মেয়ের সাথে আলাপ করতে চাই কিনা। আমি প্রতিবারই না বলেছি। এতে যেন পরিবারের সবার মাঝে একটা প্রশান্তি লক্ষিত হতো। ব্যাপারটা তখন আন্দাজে আসেনি। বিয়ের সময় মা বেছে বেছে মেহমান দাওয়াত দিলেন। অতি ভদ্র মুখোশ পরা সিসিটিভি আন্টিরা অনায়াসে বাতিল হলো। যারা বিয়ে খাওয়ার বদলে সমালোচনায় জড়িয়ে থাকে তাদের খবর দেওয়া হলো না। মা এ কাজটা নিজের দায়িত্ব নিয়ে করেছেন, খুব সতর্কের সাথেই করেছেন। এই কিছুক্ষণ আগে অবধি মা পেখমের কাছে কাছে থেকেছেন, খাইয়ে দিয়েছেন নিজের হাতে। তবুও কেন যেন মায়ের ওপর আমার একদমই রাগ লাগছে না। কারণ অহেতুক বাজে কথা কানে তোলার পক্ষপাতী আমি কোনো কালেই ছিলাম না, আজও নই। ভাবতে ভাবতে ঘুমের তলদেশে হারিয়ে গেলাম। সকালে উঠে বিছানা ছাড়তে যাব, তখন পাশে পেখমকে পাইনি। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই সবাই কেমন লুকোচুরি খেলতে লাগলো আমার সাথে, যেন কেউই আমার মুখোমুখি হতে চাইছে না। একটু পরে রান্নাঘরে উঁকি দিয়ে মা আর পেখমকে একসাথে দেখে টেবিলে এসে বসলাম। মা বের হলো একটু পর, আমার পাশে চেয়ার টেনে বসে পড়লেন। চোখে চোখ রেখে বললেন, ক্ষেপে আছিস? জানি তুই কি ভাবছিস, কিন্তু তোর ভালোর কথা ভেবেই আমি। মা, থামবে প্লিজ? একটা ছোট্ট বিষয় নিয়ে এত ইতস্তত বোধ করছো কেন? সবাই কি সমান হয়? আর আমার ওকে মেনে নিতে আপত্তি নেই, এটা সকলকে জানিয়ে দিও। মা অবাক হয়ে চেয়ে রইলেন। আমি উঠে চলে এলাম। একটু পরে বের হতেই দেখলাম বাড়ির মেজাজটা পাল্টে গেছে। কেউ আর আমাকে এড়িয়ে যাচ্ছে না। বাবা তার হাতের চা টেবিলে রেখে আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। সকালের শুরুটা হলো অন্যরকম। পেখম একদিনেই সবাইকে এভাবে আপন করে নেবে ভাবতে পারিনি। বাড়ির সবাই যেন তাকে নিয়েই মত্ত।
অফিসের ছুটি ফুরিয়ে এলো, আজই যেতে হবে। বসের কল এসেছে। তাড়াতাড়ি দুটো খেয়ে অফিসে ঢুকতেই সবাই ঘাড় উল্টে আমাকে দেখতে লাগলো। একটু পর বসের আগমন হয়। আমার কাছে এসে বললেন, আমার রুমে এসো পিয়াস। আমি ওনাকে অনুসরণ করলাম। টেবিলে বসতেই উনি আয়েশ করে কফির মগে চুমুক দিয়ে বললেন, তোমার ওপর আমি ভীষণ রেগে আছি। কেন বস? তুমি বিয়ে করেছো, অথচ অফিসের একটা লোককেও ইনভাইট করনি। এটা কিন্তু ঠিক না। অন্তত আমাকে বলতে পারতে কতদিন বিয়ে তা খায়নি জানো। বস চেপে ধরলেন আমায়। খুব মানিয়ে ওনার সামনে থেকে কেটে পড়লাম। তারপর লম্বা কিছুদিন পার হয়ে গেল। যাদের বিয়েতে দাওয়াত দেওয়া হয়নি সব একে একে দল বেঁধে হাজির হলেন বউ দেখতে। রোজই অফিস থেকে ফিরে কাউকে না কাউকে বাড়িতে দেখি। কিছু চেনা, কিছু অচেনা মুখ। ভালো মানুষগুলো আবার অন্যরকম। পেখমের অক্ষমতা জেনে আর বাড়তি কোনো প্রশ্ন করে না, খেয়ে দিয়ে চলে যায়, সাথে এক্সট্রা উপহার সামগ্রী। আর যারা পেট চাপা, কথা মুখে আটকায় না, তাদের ক্ষেত্রে রয়ে শুয়ে চলতে হয়। রুমে বসে কান পেতে তাদের কথা শুনি। যখনই মনে হয় এখনই উল্টোপাল্টা কিছু বলে বসবে, পেখমকে তখন গলা ছেড়ে হাঁকতে শুরু করি। সে চলে আসে সামনে থেকে। তারপর আর যেতেই দিই না। টি শার্টের ভিতরে তার মাথা গুঁজে দিই। পরম শান্তি ভরে আমার উদাম গা জড়িয়ে ধরে বসে থাকে সে। ওদিকে উটকো কিছু আত্মীয় মাঝে মধ্যে বলে বসে, আপনার ছেলে দেখছি বউ পাগল হয়ে উঠেছে ইতিমধ্যে, সামলে রাখবেন। একেই তো বউ বোবা, তারপর শুনেছি এসব মেয়ে ছেলে তেমন ভালো হয় না। এই ধরনের অসামাজিক কথাবার্তা বলতে তাদের রুচিতে না বাঁধলেও আমি সহ্য করতে পারি না। সুযোগ বুঝে পেখম শুনে ফেলার আগেই বারান্দায় নিয়ে যাই তাকে। সে হারিয়ে যায় অন্য জগতে, সাথে আমিও। কি হবে বউ কথা না জানলে? এই মুহূর্তগুলো কি ওই কথা বলার থেকেও দামি? আমার ক্ষেত্রে সেটি উল্টো। তার কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে যে শান্তি, সেটি কিছু অকথ্য বাক্যে হারিয়ে যাবে না কখনোই। বিছানায় দুজনের গায়ের গন্ধে ঘুমটা পরিপক্ক হয়, হেই বা কম কি। আমার জন্য সুখী থাকতে ওটাই যথেষ্ট। কিছুদিন পর অফিসে খবরটা তুমুল বেগে ছড়িয়ে পড়ল। কেউ কেউ গায়েই মাখছে না, উল্টে আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু যারা গায়ে কথা মাখবে বলে সদা প্রস্তুত, তাদের কানাঘুষা চলছে রীতিমতো। অফিসের সুন্দরী মেয়েকলিগুলো অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকাচ্ছে, যেন তাদের মতন সুন্দরীকে পাত্তা না দিয়ে বার্তাহীন একটা মেয়েকে বিয়ে করা আমার পাপ হয়েছে। এসব মেয়েদের আমি চিরকাল এড়িয়ে এসেছি, আজও তাই করলাম। তারা এখন ক্যান্টিনে বসবে। আমাকে নিয়ে অহেতুক দুঃখ প্রকাশ সাথে সমালোচনা মিলিয়ে তাদের কত কাপ কফি খাওয়া হয়ে যাবে টেরও পাবে না। ওয়েটার বিল নিয়ে এলে হুঁশ হবে এদের। তখন একে অপরের মুখের দিকে চেয়ে থম ধরে বসে থেকে বিল মিটিয়ে চলে আসবে। এইভাবে প্রতিটি মুহূর্ত পেখমকে আগলে রেখেছি আমি। তীরের মতো যাদের কথা বুকে বিঁধে তাদের থেকে আড়াল করে রেখেছি। বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে ধরেছি তাকে। আমার নগ্ন বুকে মাথা রেখে ঘুমিয়েছে সে। বাহিরে গেলে হাতের বাহু আগলে কত পথ দুজনে পাড়ি দিয়েছি। চলার পথে কত রকম কথা একাই বকবক করেছি, আর সে শুধু হেসেছে। পুরো দুনিয়া যখন আমাদের নিয়ে উটকো কথা রটিয়েছে, আমরা তখন দুজন দুজনের ভালোবাসায় হারিয়েছি। রাতের দিকে অফিস থেকে ফিরে কেমন ঝামেলার সংকেত উপলব্ধি করলাম। সবাই কেমন থমথমে হয়ে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। কেমন আমি ভয় পেয়ে গেলাম। কারোর থেকে রেসপন্স না পেয়ে গুটি গুটি পায়ে রুমে এসে দেখি ঘর অন্ধকার। বাতি জ্বালিয়ে বারান্দায় উঁকি মারতেই পেখমকে দেখতে পেলাম। নীল শাড়িতে, উড়ন্ত আঁচল, সাথে খোলা চুল। কেমন রহস্য রহস্য লাগছে সব কিছু। আমি পিছনে দাঁড়াতেই পেখম দ্রুত জড়িয়ে ধরল আমায়। আমি থমকে গেলাম। পেখম কাঁদছে।
তাকে সুযোগ দিলাম স্বাভাবিক হতে, প্রশ্ন করলাম না। সে আমাকে ছেড়ে দৌড়ে রুমে চলে এলো। আমি তার পিছু পিছু এলাম। সে আলমারি থেকে কিছু একটা নিয়ে আমার সামনে ধরলো। কিছু একটা রিপোর্ট মনে হচ্ছে। কাঁপা কাঁপা হাতে অদ্ভুতভাবে সেটা খুলে চোখ বোলাতেই হাঁপিয়ে উঠলাম ভিতরে ভিতরে। এটা প্রেগন্যান্সি রিপোর্ট। বাড়ির সবাই হুলুস তুলুস নিয়ে ততক্ষণে হাজির। তবে এই কারণেই আমাকে ভয় পাইয়ে দিয়েছিল সবাই। খুশির আমেজে যেন পুরো ঘর ভরে গেল। সাথে আমার আর পেখমের কান্না দেখে কে। লোকলজ্জা ভুলে দুজন কেঁদে ফেললাম একসাথে। 4 বছর পর। মা, তুমি আমার সাথে কথা বলো না কেন? সবাই আমার সাথে কথা বলে, তুমি বলো না কেন? আমার ছোট্ট ছেলেটা উক্ত কথাটা পেখমের উদ্দেশ্যে বলে দৌড়ে চলে গেল। হাতে কলম নিয়ে আমি গাঢ় দৃষ্টি মেলে দেখলাম পেখমকে। সকালে বাজারের হিসাব করতে বসেছি দুজন মিলে। অনেক জোর জবরদস্তির পর আজ আলসেমি কাটিয়ে বাজারে যাব ভেবেছিলাম। পেখম কফির মগ টেবিলে রেখে আনমনা হলো। এরকম কথা আমার ছেলে পিয়াল প্রায়ই বলে। তার ক্ষুদ্র মস্তিষ্কে এখনো তার মায়ের অক্ষমতার ব্যাপারটা ঢোকেনি। নিছকই মজা তার কাছে সবটা। প্রতিবারের মতন পেখম কেঁদে উঠল। আমি তার হাতে হাত রেখে বললাম, এভাবে বাচ্চাদের মতন কাঁদছো কেন? পেয়াল কি কিছু বোঝে নাকি? বড় হলে তোমার কষ্ট ওই দূর করবে। পেখম এবার চোখের জল মুছে আমার কাছ থেকে বাজারের খাতাটা নিয়ে কিছু লিখে আমার দিকে এগিয়ে দিল। চোখ বোলাতেই দেখলাম, আর কতকাল এভাবে আমাকে আগলে রাখবে? সেই শুরু থেকে যা করে আসছো, কতদিন করবে তা? আমি এবার হেসে খাতাটা টেনে নিয়ে লিখলাম, যতদিন রহিবে প্রাণ তোমাতেই রব বিলীন। এটি দৃষ্টিপাত হতেই পেখমের ঠোঁটে একটা হাসির ঝিলিক দেখলাম। এবার পুনরায় কাগজে লিখলাম, তোমার সুন্দর হাসি দিয়ে শুরু হয় আমার একটি সুন্দর দিন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।